দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। অস্থিতিশীলতার চেষ্টা হলে হার্ডলাইনে যাওয়ার হুঁশিয়ারি মাহফুজের। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বললেন ফখরুল। অবৈধ টাকায় অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। চট্টগ্রামের লোহাগড়ায় টানা তৃতীয় দিনের মতো সড়ক দুর্ঘটনা। বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 10, আহত 4 জন। এবং ঈদের ছুটিতে একদিকে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, অন্যদিকে দুবেলা ভাতের জন্য নিম্নবিত্তের ঘরে চলছে হাহাকার। ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঈদ এসেছে সাম্যের বার্তা নিয়ে, কিন্তু এখনো রয়ে গেছে ধনী গরিবের বৈষম্য। এই ঈদেও একটু ভালো খাবার কিংবা কাপড় জোটাতে পারেনি আমাদের সমাজেরই কেউ কেউ। এ নিয়ে সংবাদে থাকছে বিশেষ প্রতিবেদন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা ও হত্যা মামলায় নাম আছে কিনা, হত্যায় জড়িত নন এমন ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেয়া হবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে বিস্তারিত। ঈদের শুভেচ্ছা জানানো এবং ঈদ পরবর্তী সময় থানা কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। খিলক্ষেত, ভাটারা, বাড্ডা সহ বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, আগের চেয়ে বর্তমান পুলিশ অনেক ভালো কাজ করছে। দেশে নাশকতার কোনো সংখ্যা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা দেশে ছিল না, তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায়। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো রকমের সাজা হবে না, বাট যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু ছাড় পাবে। মোটামুটি এটা আরো উন্নতির অনেক অবকাশ, এটা আস্তে আস্তে আরো ভালো দিকে নিয়ে যাবে। কাউকে মিথ্যে মামলায় হয়রানি করার সুযোগ নেই, তবে কেউ অপরাধ করলে পার পাবে না। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন, কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় মাহফুজ আলম বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। তিনি এই প্রতিবেদনের বিরোধিতায় বলেন, এমন সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। সকলের চেষ্টা থাকবে বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থী যেন মাথা চারা দিতে না পারে। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতি তে দেশ পরিচালনার ক্ষেত্রে
আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো। বিএনপি সংস্কারের বিরোধী নয় বরং সংস্কারের প্রবক্তা এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা বলেন তিনি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবার ঈদে উঠান বৈঠক ও পুনর্মিলনী সহ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশগ্রহণ করছেন বিভিন্ন অনুষ্ঠানে। মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকদের সাথে। আমরা কখনোই কথা বলিনি, প্লিজ লিসেন। এতে উঠে আসে সংস্কার প্রসঙ্গ। জানান, বিএনপির অবস্থান সংস্কারের পরিপন্থী এমন অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন, সেই ভিশন 2030তেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কালো টাকা খরচ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে আওয়ামী লীগ। এখন এই যে বিষয়গুলো আমরা দেখছি, যে উপদেষ্টাদের কেউ কেউ এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন, এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা আমাদের আশঙ্কা। রিজভী জানান, নির্বাচিত সরকারই বৈধ সরকার, তাই নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা তো কখনো এটা না করিনি, বলিনি যে সংস্কারগুলোর সুপারিশ করা দরকার সে সংস্কারগুলো আপনারা সবার সাথে আলাপ আলোচনা করে যে কমিশন করেছেন তাদের দিয়ে দিই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন এবং 1 জন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি 2 জনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে সকাল 8:30টায় লোহাগড়ার চুনতি এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারায় এবং বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করেন। এরই মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলেই নিহত ও গুরুতর আহত হন 5 জন। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং 8 জন আহত হন। কবে মৃত্যুর মিছিল শেষ হবে আমরা কেউ জানি না। তো এখানে আমরা সরকারের কাছে দৃষ্টি করতেছি এই রাস্তাটা যেন বড় করা হয়। 3 জনকে আহত অবস্থায় পাইছি, আমরা দ্রুত ওদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। আর বাকি 7 জন ডেড বডি ওদেরকে আমরা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ব্যাপারে এখনও ইতিবাচক বার্তা দেয়নি ভারত। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই 7টি দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়ি ও বরিশালের পর্যটন কেন্দ্রগুলো কানায় কানায় পরিপূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্যটন পুলিশ। নির্বিঘ্নে ছুটি কাটাতে পেরে খুশি পর্যটকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদের টানা ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগম বেড়েছে। আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সবখানেই ভ্রমণ পিপাসুদের ভিড় বেড়েছে। এছাড়া যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছেন। এতে বাড়তি আয় হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরাও। এই
প্রথম খাগড়াছড়িতে এসেছি বেড়াতে, আর হ্যাঁ সুন্দর, লাগছে। আমাদের প্রশাসনিক যে ইয়েগুলা সিকিউরিটিগুলা আলহামদুলিল্লাহ আপনার ভালোই, তারা সেফটি দিচ্ছে। একটা আলোটিলা গুহা আছে, এখানে আসলাম যে এটি নাকি অনেক জনপ্রিয়, বিখ্যাত, অনেক সুন্দর দর্শনীয় স্থান। ঘুরতে আমরা গেছিলাম আলোটিলা, আগের দিক দিয়ে পার্কটা পুরোটাই অনেক সুন্দর একটা জায়গা, নিচে থাকে ঝুলন্ত জিনিসটা তো বুক করলাম। অন্যদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বরিশালের সবকটি বিনোদন কেন্দ্র। কর্মময় জীবনের ব্যস্ততা ছেড়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে নিজেদের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরা। এবার যে ঈদ পালন করেছি একদম মুক্ত পরিবেশে, মুক্ত হাওয়ায়, সবার জন্য শুভকামনা। সবসময় তো পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা হয় না, ঈদ উপলক্ষে মা বাবা বোনের মেয়েদের নিয়ে ঘুরতে আসলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। এখানে এসে আমরা অনেক কিছুতেই চললাম, যেমন নৌকা, নাগরদোলা, এসব কিছুতে। ট্রেন অনেক ভালো লাগছে আমাদের। আমরা আসলাম ঈদের দ্বিতীয় দিন, একটা বড় একটা ছুটি আছে ঈদের, তারপর বন্ধুদের নিয়ে হালকা বিকালবেলা একটু ঘোরাফেরা করতে আসলাম আর কি। তো ঈদের সময় তো সবাই একসাথে হই, ফ্যামিলিতে সবাই একসাথে হতে পারি, খুব আনন্দ লাগে, ভালো লাগে। বিনোদন কেন্দ্রসহ বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ছিনতাই সহ অন্য কোনো ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করছে আমাদের মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশনায়, দিক নির্দেশনায়। ঈদের এমন বিনোদনের মধ্য দিয়ে সারা বছরের ক্লান্তিকে বিদায় জানাতে চান সাধারণ মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, সমাজের প্রতিটি স্তরের মানুষের ঈদ উদযাপনের ধরন এক নয়। কেউ ঈদের পোশাক কেনার জন্য লাখ টাকা খরচ করে, আবার কেউ এই বিলাসিতা ভাবতেই পারে না। তাদের জন্য দুমুঠো ভাত জোটানোই বড় ব্যাপার। এবারের ঈদে এমনই এক গল্প তুলে এনেছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভুইয়া, আর ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। ঈদ কি সবার জীবনে আনন্দ বয়ে আনে? ঈদের চাঁদ কি সমানভাবে সবার জীবনে আলো ছড়ায়, নাকি এই বাঁকা চাঁদের আলোর নিচে কিছু মানুষের জীবন থাকে অন্ধকারে নিমজ্জিত? একজন মালেকা বেগম, তার জীবন যেন আলোর নিচেও অন্ধকারে ঢাকা। এই ঈদেও কোনো আনন্দ তাকে ছুঁতে পারেনি। পচা বাসি খাবার খেয়ে কাটছে তার জীবন। নতুন পোশাক সে তো সোনার হরিণ। বাবা, আমাকে ঈদ খুব কষ্টের ব্যাপার। আমরা কিছু কিনতে পাই না, কিছু কিনে নাইনাতে নিয়ে খাইতে হয়নি, একটা কাপড় না, একটা কিছু না। সাহায্য করতে হলে আমরা পাই না, সবাই থাপাথাপি করে। পুরনো প্লাস্টিক কুড়িয়ে চলে মালেকার জীবন। জীবিকা আহরণের জন্য এটাই তার একমাত্র উপায়। স্বামী নেই, একমাত্র মেয়েও মারা গেছে। এখন ছোট এক নাতনিকে ঘিরেই চলছে মালেকার জীবন। এই যে দেখছেন, মাথাটা ফাটে 4টা শিলি পড়ছে, ওষুধ খাওয়ার চাইলে না, পয়সা পাইতেছে না। না, আমার একটা মেয়ে ছিল, মারা গেছে, এই যে নাতিটা পালে। টাকার লেগে ঘরটা ঠিক করতে না, বেজির ডরে ঘরে থাকতারি না, এখানে থাকি। কি করবো কোন? যার কেউ নাই, তার আল্লাহ ছাড়া কেউ নাই। ঈদে সবার ঘরেই থাকে নানান রকম খাবার এবং শরীরে থাকে বাহারি ডিজাইনের পোশাক, কিন্তু অথচ এই ছিন্নমূল মানুষগুলো ঘরেও নেই কোনো তেমন খাবার। পচা বাসি খাবার খেয়ে তাদের দিন পার করতে হচ্ছে। সমাজে বিত্তবানদের প্রতি আহ্বান এই ছিন্নমূল মানুষদের সেবায় এগিয়ে আসার। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে 2 গ্রামের লোকজনের সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার মিরপুর বাজারে দৌলতপুর গ্রামের রুবেল মিয়া নামের যুবকের সাথে ব্যাটারি নিয়ে চারগাঁও গ্রামের এক যুবকের হাতাহাতি হয়। এ সময় বানিয়াগাঁও গ্রামের আকাশ আহমেদ নামের এক ব্যক্তি রুবেলের পক্ষ নিলে চারগাঁও গ্রামের লোকজন বানিয়াগাঁও গ্রামের লোকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আধারে টর্চ লাইট চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। প্রায় 3 ঘন্টা সংঘর্ষ চলার পর রাত প্রায় 9টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় আদিবা খাতুন নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুরের কাঁচারিবাড়ি এলাকায় ওয়াহিদ উদ্দিন ও ছোট ইউসুফ অনুসারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় ইব্রাহিম খলিলের মেয়ে আদিবা খাতুন গুলিবিদ্ধ হয়। সে বশিকপুর নুরানি মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বানাইয়া হাওরের বরাকবিলে পারাপারের সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লাখ লাখ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, যুগের পর যুগ দুর্ভোগ নিয়ে এভাবেই চলাচল করতে হচ্ছে তাদের। সেতু নির্মাণ হয়নি এখনও, তাই দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সিলেট থেকে রেজা রুবেলের ক্যামেরায় আজিজুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন রাশেদ আকুন। সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী বানাইয়া হাওরের বরাক বিলে ১৯৯৬ সালের আগে বর্ষায় নৌকা আর হেমন্তে পায়ে হেঁটে চলাচল করাই ছিল একমাত্র ভরসা। তখন স্থানীয়রা বাঁশের সেতু তৈরি করে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা চালু করে। সেই থেকে শুরু, যা চলছে এখনও। ৩ দশক পেরিয়ে গেলেও এখনও নির্মাণ হয়নি একটি সেতু। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে লক্ষাধিক মানুষ। বর্ষায় পানি বাড়লে বেড়ে যায় দুর্ভোগ। ফাঁকা রাস্তা নয়, মাটির রাস্তা। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের বাঁশের ব্রিজ তো হয়েছে, ফাঁকার ব্রিজ হয়েছে না। এখানে প্রতিদিন মানুষ, অনেক ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসা কলেজে তারা যায়, যাতায়াত সমস্যা খুব কষ্ট হয়। আমরা চেষ্টা করলাম যে আমরা ব্রিজ করার লাগি, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা প্রায় ৩০ বছর ধরে এই বাঁশের ব্রিজে যাতায়াত করলাম। আমরা মনে হয় স্বাধীনতার পর থেকে এই এলাকা সব থেকে নিপীড়িত এবং অবহেলিত। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কাজ হয়নি কোনো। ফলে বছরের পর বছর অবহেলিত থেকেছে বানাইয়া হাওর পাড়ের মানুষ। এখনো শান্তিতে রাস্তাঘাটে বাস করতে পারে না, কারণ নৌকা আইলে এখনো নৌকার সময় আইলে নৌকা লাগে। বেস ফাউন্ডেশন এগুলোর জন্য মাটির কি অবস্থা সেগুলো পরীক্ষা করা হয়েছে। এগুলা সব রেজাল্ট আমার জানা মতে মাস 2 আগে এটা উপজেলা থেকে এগুলো সব পাঠানো হয়েছে, জেলা হয়ে সদর দপ্তরে চলে গেছে। হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। খুলনার ডুমুরিয়ায় ড্রিপ সেচ পদ্ধতিতে ড্রাগন চাষ করে ভাগ্য ফিরেছে কৃষক নবদ্বীপ মল্লিকের। তার দেখাদেখি ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় আরও অনেকেই। চাষাবাদে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ডুমুরিয়া পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান লিটনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। খুলনার ডুমুরিয়ার কৃষক নবদ্বীপ মল্লিক উপজেলার বারতিয়া এলাকায় ২০ শতক জমিতে ড্রিপ সেচ পদ্ধতিতে ড্রাগন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন। এখানে আমাদের যেটা সুবিধা হচ্ছে, এটা আপনার লেবার কস্ট অনেকটা কম, আর এটা কিন্তু পানি সাশ্রয়ী একটা পদ্ধতি। ফুটায় ফুটায় পানি পড়ে, এটা আসলে আমার জানা ছিল না। আমি কিছুদিন ধরে দেখতেছি, কিন্তু আসলে এটা খুবই ভালো জিনিস। আমি প্রায় এই বাগানটা দেখতে আসি, তো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার খুবই ইচ্ছা হচ্ছে যে আমি নিজেই একটি ড্রাগন বাগান করি। ড্রিপ সেচ পদ্ধতিতে চাষে একদিকে যেমন শ্রমিক খরচ কম লাগে, তেমনি ৭০% পানি সাশ্রয় করা যায়। এতে কমে খরচও। নবলোক পরিষদের সহযোগিতায় এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে আরও অনেকের। খুলনা অঞ্চলে আমরাই নবলোক পরিষদ প্রথম পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এই ড্রিপ সেচ পদ্ধতিটা যে প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি, এবং এই প্রদর্শনীর যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আশেপাশের যেসব বাগান আছে তারা, সেই কৃষকরা দেখে উদ্বুদ্ধ হবেন। এদিকে ড্রাগন চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যেখানে পানির স্বল্পতা আছে সেসব অঞ্চলের জন্য এই ড্রিপ ইরিগেশন খুবই কার্যকরী একটি প্রযুক্তি। আমাদের এখানকার অনেক কৃষক এটা গ্রহণ করেছে। ড্রাগন চাষে স্থানীয় অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছে এখানকার মানুষ। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। অস্থিতিশীলতার চেষ্টা হলে হার্ডলাইনে যাওয়ার হুঁশিয়ারি মাহফুজের। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বললেন ফখরুল।
অবৈধ টাকায় অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। চট্টগ্রামের লোহাগড়ায় টানা তৃতীয় দিনের মতো সড়ক দুর্ঘটনা, বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 10, আহত 4। এবং ঈদের ছুটিতে একদিকে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, অন্যদিকে দুবেলা ভাতের জন্য নিম্নবিত্তের ঘরে চলছে হাহাকার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।